বিভিন্ন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রিয় প্রাঙ্গণ আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। অনুষ্ঠানটি শনি থেকে বুধবার এই 5 দিন আরটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হয়। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় জ্বালানির মূল্য বৃদ্ধি, বামের হরতাল, জনগণের কি হাল। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সরকার দলীয় সংসদ সদস্য নাজমা আক্তার, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। দর্শক, চাইলে আপনি এই আলোচনা অংশ হরতালটা ছিল আপনাদের, এই কারণে আপনাকে দিয়ে শুরু করছি। কেমন হরতাল হলো আজকে? না, আমরা তো হরতাল সরকারের পঞ্চমবারের মতো জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিদ্যুতের সপ্তমবারের মতো বিদ্যুতের দাম বৃদ্ধির যে তৎপরতা, তার প্রতিবাদে আজকে হরতাল ডেকেছি। এবং এই বিষয়ে আমরা বহু বছর ধরেই আন্দোলন করছি বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে। বিশেষভাবে এই দাম বৃদ্ধি নিয়ে গত সেপ্টেম্বর থেকে আমরা লাগাতার আন্দোলন করে এসেছি এবং গত 30শে ডিসেম্বর আমরা বাম মোর্চার পক্ষ থেকে যে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করেছিলাম, সেখানে স্পষ্ট করে আমরা জানিয়েছিলাম যে সরকার দাম বাড়ালে আমরা হরতালে যাব। এবং আমরা দেখেছি অসংখ্য কর্মসূচির সত্ত্বেও সরকার এগুলোকে উপেক্ষা করে দাম বাড়িয়ে দিল, ঘোষণা দিল এবং এখনো বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়া জারি রেখেছে। ফলে আমাদের হরতালে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু আপনি দেখবেন যে এই সময়কালের মধ্যেই এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সমাজের সর্বস্তর থেকে প্রতিবাদ এসছে। আমাদের কৃষি এবং কৃষকরা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আমাদের শিল্প কলকারখানা রপ্তানিমুখী খাত ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে, শ্রমিকদের আয়ের ব্যবস্থা নেই, নিম্নবিত্ত সীমিত আয়ের মানুষের আয়ের ব্যবস্থা নেই, আমাদের দ্রব্যমূল্য বেড়ে যাবে, বাড়ি ভাড়া বাড়বে, গাড়ি ভাড়া বাড়বে ইত্যাদি পুরো বিষয়গুলো আমরা তুলে ধরেছি যে সাধারণভাবে সমগ্র দেশ অর্থনীতি দারুণভাবে একটা বিপর্যয়ের মধ্যে যাবে। এবং এইটা জনগণের মধ্যে এখন খুব পরিষ্কার উপলব্ধি আছে, যার ফলে আমরা দেখেছি যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দাম বৃদ্ধির প্রতিবাদ করছেন। এবং সে কারণে আমরা হরতালের আগে পরিষ্কার করে বলেছিলাম যে এটা একটা স্বতঃস্ফূর্ত হরতাল এবং এই হরতালে কোনো জ্বালাও পোড়াও ভাঙচুরের প্রশ্নই আসে না। আমরা স্বতঃস্ফূর্তভাবে হরতাল জনগণকে সাথে নিয়ে করবো এবং ভোর 6টা থেকে আমরা মিছিল করছিলাম। কিন্তু আমরা দেখলাম যে সরকারের তাদের যে বিদ্যুৎ ক্ষেত্রে জ্বালানি ক্ষেত্রে যে ভুল নীতি এবং সেই ভুল নীতির দায় এখন তারা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। মূলত লুণ্ঠনের একটা নীতি এখানে তারা নিয়েছে এবং যেটার ফলে এই কুইক রেন্টালের নীতি সেটা এখন জনগণের ঘাড়ে চেপে বসলে তাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে আজকে নানানভাবে বিভিন্ন কোম্পানির পকেটে দেওয়া হচ্ছে। তো এই যে সরকার এই ধরনের নীতি গ্রহণ করেছে, তার বিরুদ্ধে জনগণের ন্যূনতম গণতান্ত্রিক যে সংগ্রাম সেটাকে তারা সহ্য করতে পারছে না। এবং আপনারা দেখেছেন সকাল থেকে বিনা উস্কানিতে পুলিশ আমাদের সমাবেশের উপরে পেপার স্প্রে নিক্ষেপ করেছে, যে পেপার স্প্রে এখন পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ এবং এটা চোখ থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গের দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে। তারপরে তারা কেবল পেপার স্প্রে মেরে থাকেনি, আমাদের লাঠিচার্জ, টিয়ার সেল, জল কামান সব ধরনের তারা তাদের মেজার তারা নিয়েছে এবং এইভাবে তারা আমাদের গণতান্ত্রিক অধিকার মনে হচ্ছিল যে আসলে আপনাদের কর্মী সংখ্যার চেয়ে পুলিশ, র্যাব বা আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের কর্মী সংখ্যা, আমরা তো ঢাকার বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের বিভক্ত করেছি এবং এটা তো স্বীকার করতে আমাদের কোনো কুণ্ঠা নেই যে আমরা বিরাট সংখ্যক এখনো আমাদের কর্মী বাহিনী তৈরি করতে পারিনি। কিন্তু আমরা জনগণের উপর ভরসা রেখেছিলাম এবং জনগণের যেহেতু সমর্থন আছে আমরা জেনেছি এবং আমরা জানি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল। আপনি দেখেছেন যে কোন রকম জ্বালা অপরাধ ছাড়াই আজকে এরকম স্বতঃস্ফূর্তভাবে হরতাল হয়েছে। আপনার কাছে আসবো, আমি নাজমা আপা আপনার কাছে যাবো একটু। উনি যেটা বললেন যে ওনারা কিন্তু গত বছর ইনফ্যাক্ট যে ডিসেম্বরে 15 তারিখে সম্ভবত একটি হরতাল করেছিলেন যে যুদ্ধাপরাধীদের বিচার এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ সহ আরো কয়েকটি দাবিতে। সেখানে কিন্তু আপনারা সরকারে আছেন, সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছিল এবং অনেকটা এরকম প্রশ্ন উঠেছিল যে সরকার এক ধরনের সহায়তা করেছে হরতালটা করতে। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সাধুবাদ জানিয়েছিলেন, আলাল ভাইদেরকে বলেছিলেন যে এটা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত যে হরতাল কিভাবে করতে। তা আজকে এমন হঠাৎ করে উল্টে গেল সবকিছু। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। গত ডিসেম্বরে 2012 সিপিবি একটা হরতাল ডেকেছিল, বাম দল সহ তারা ডেকেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার জন্য, দ্রুত করার জন্য। এর সঙ্গে আরো অনেকগুলি কারণ ছিল, আরো ইস্যু ছিল। তো সেই দাবিটি এতই সবার কাছে গ্রহণযোগ্য ছিল, সাধারণ মানুষ এবং দল মত নির্বিশেষে সবাই কিন্তু তাদের এই পক্ষে মৌন সমর্থন দিয়েছে এবং সরাসরি সবাই নিজে ইচ্ছা করেই গাড়ি বের করেনি। আমি ওই দিন অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও আমি বের করিনি যে না, আমি যেহেতু এই পয়েন্টে আমিও চাই আমার সরকারকে করতে যে না ঠিক আছে, অতি দ্রুত এদের বিচার হোক।
তারা সেই দিন শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেছে। আমি দেখেছি যে আগে আমরা যখন 90-এর গণঅভ্যুত্থানের সময় আমরা যেমন আন্দোলন করতাম, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, ওই সময় আমরা যেমন আন্দোলন করতাম, দেখতাম যে ছাত্র ইউনিয়ন, বাম দলের কর্মীরা, নেতাকর্মীরা তারা রাস্তায় সুশৃঙ্খলভাবে তারা বিভিন্ন প্রোগ্রামগুলি করতো, যেমন তারা হারমোনিয়াম বাজিয়ে গান গেয়েছে। সাধারণ জনগণ যখন বাসে করে এসেছে, বাসটাকে তারা থামিয়ে লোক নামিয়েছে এবং বলেছে ভাই আমরা হরতাল করছি এই দাবিতে, আপনারা নেমে যান। জনগণ কিন্তু তাদের কথা শুনেছে, তারা কিন্তু ভাঙচুর করেনি। এবার যে দাবিটিতে ওনারা হরতাল দিয়েছেন সেটি হচ্ছে তেলের মূল্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে। এটা জানেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিটা হচ্ছে একটি আমাদের দেশের প্রেক্ষাপটে একদিকে বলা যায় একটা নিয়মতান্ত্রিক ভাবেই হয়ে গেছে, কারণ বিশ্বে যখন জ্বালানি তেলের মূল্য বাড়ে, বাংলাদেশে বাড়ে কিন্তু সেই তুলনায় বাড়ে না। বিশ্বে যখন ব্যারেল প্রতি 32 মার্কিন ডলার ছিল আলাল ভাইদের সময়ে 2001 থেকে 2006-এর মধ্যে, তখন আমাদের বাংলাদেশে ওইটা 45 মার্কিন ডলার ছিল। এবং আমাদের কিন্তু এখন আমরা 78% কমে বিএনপির ওই সময়কার তুলনায় আমরা জ্বালানি তেলের মূল্য। আপনি কি বলতে চাচ্ছেন যে আন্তর্জাতিক বাজারে বেড়েছে? 9বার না, বিএনপি সে উত্তর উনি দিবেন, বিএনপির সময় কয়বার হয়েছে? আমি বলেছি আলবানি নিশ্চয়। আপনি যদি এটা বলতে চান যে আন্তর্জাতিক বাজারে বেড়েছে বলেই সরকারকে বাড়াতে হয়েছে, বেড়েছে সরকারকে আরো কিছু, সরকারের ওনারা জানেন, রাজনীতি যারা করেন সবাই জানে, জনগণও জানে যে বাংলাদেশকে এই খাতে প্রচুর ভর্তুকি দিতে হয়। তো ভর্তুকি দিতে হয়, তো সেইখানে অ্যাডজাস্ট করতে হয়। তাছাড়া পার্শ্ববর্তী দেশের যে তেলের মূল্য, ওখানে পেট্রোল মানে ডিজেলের যে মূল্য, তার সঙ্গে সামঞ্জস্য না রাখলে আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী দেশে তেল পাচার হয়ে যায়। সেক্ষেত্রে আরো বড় ক্রাইসিস আমাদের দেশে দেখা দেয়। যেখানে আমাদের প্রতি মাসে বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সিএনজির দাম বাড়ছে, সেখানে এই মুহূর্তে এসে কি এটা মানে আরো বেশি জনগণকে ভোগান্তিতে ফেলবে না? এই মুহূর্তে যদি দাম না বাড়ানো হতো তো সবচেয়ে বেশি জনগণও খুশি হতো, জনগণের মতো আমিও খুশি হতাম। কিন্তু সরকার সেটি না বাড়িয়ে পারে না, কারণ সরকারের উপরে যে আর্থিক প্রেসার, তাকে এগুলি সবকিছু মেনটেন করতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটা সামঞ্জস্যতা, কমপক্ষে এখনো আমাদের যে পার্শ্ববর্তী দেশে ভারতে যেটা 113 টাকা, সেটা আমাদের দেশে 113 টাকা, সেটা আমাদের দেশে 96 টাকা। এটা হচ্ছে পেট্রোলের দাম। কিন্তু চোরাচালান রোধ করার দায়িত্ব তো সরকারের। দায়িত্ব জানেন, আমাদের এটা সবসময় সম্ভব হয় না। চোরাচালানিরা এত বেশি তৎপর, এটা কোনো সরকারই কখনোই পারে নাই। চেষ্টা করা হয় কিন্তু সবকিছু তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। যারা করে তারা অনেক বেশি তৎপর, অনেক বেশি শক্তিশালী, সরকারের চেয়েও বেশি শক্তিশালী। তারা দল নাই, তাদের কোনো দল নাই। তারা চোরা কারবারিরা সবসময় তারা একসঙ্গে থাকে। তারা আবার আপনার কাছে আবার অন্য একটা বিষয় নিয়ে আসবো। জি, আলাল ভাই যদি একটু বলেন। আপনাকে ধন্যবাদ এবং দুইজন সম্মানিত আলোচক, তাদেরকেও ধন্যবাদ, একই সঙ্গে দর্শক শ্রোতাদের। আমি এ প্রসঙ্গে বলব যে এটা আসলে যে কথাগুলো মাননীয় সংসদ সদস্য বললেন সরকারি দলের পক্ষ থেকে, এটা একটা প্যারাডক্সের মতো মনে হচ্ছে আমার কাছে। কারণ আপনি এই যে এর আগে সিপিবি বাম দল যে হরতালটি করেছে যে ইস্যুতে, সেটাও আলোচিত হয়েছে। আমি কথা সংক্ষিপ্ত করার জন্য ওই ইস্যুটা আর আনলাম না। সেই জায়গাটা আপনি দেখবেন ওই হরতালটি, ডিসেম্বরের হরতালটি বরঞ্চ আজকের দিনের বাম মোর্চার ডাকা যে হরতাল, সেই হরতালের চেয়ে ওই হরতালটিতে বরঞ্চ সামান্য পরিমাণে উশৃঙ্খলতা বেশি ছিল। গাড়ির উপরে তারা দেখেছি তাদের হাতে যে প্ল্যাকার্ড ছিল সেগুলো দিয়ে গাড়ির গাড়ি ভাঙচুর করেছে। আজকে বরঞ্চ হরতাল অনেক শান্তিপূর্ণ ছিল, কোথাও গাড়িও তারা ঠেকাতে যায়নি, গাড়ির সামনে হাত তুলেছে সর্বোচ্চ, এর বেশি কোনো কিছু দেখা যায়নি। কিন্তু ওই হরতালটিতে বিআরটিসির বাস কিন্তু নামেনি, যেটা সমস্ত হরতালে নামে, যেটা পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহৃত হয়। ওই হরতালে নামেনি, ওইটাকে সাপোর্ট করা হয়েছে। সাধারণ মানুষও আপনাদের মিডিয়ায় বলেছে যে মনে হচ্ছে যেন এটা সরকারি হরতাল। একই ফ্রন্টে একটু পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে আরেকজন যোগ দিয়েছেন, আপনারা সবাই তাকে চিনেন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির টিচার মোহাম্মদ আরাফাত। আপনার কাছে শেষ করে আমি ওনার কাছে যাব। ধন্যবাদ, ওনাকে স্বাগতম। তো সেই জায়গাটায় এবার বরঞ্চ দেখবে যে আরো শান্তিপূর্ণ, শুধুমাত্র হাত তুলেছে এতটুকুই দেখা গেছে। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে পিপার স্প্রে যে কারে যেভাবে থ্রো করা হয়েছে, সেটা একটা অদ্ভুত ব্যাপার। যে পুলিশ অফিসারটি বারবার এটি করছিলেন, দুজন পুলিশ অফিসার, তারা স্প্রে করে মুখ আরেক দিকে ঘুরিয়ে নিচ্ছিলেন, স্প্রে করে আরেক দিকে ঘুরিয়ে নিচ্ছিলেন। এবং আমি দেখলাম নাজমা আপার মতো একজন মহিলা কর্মী যে এই দিকে পেছন ফিরে সামনে যাচ্ছিল, তার পাশে গিয়ে তার কানের পাশ দিয়ে স্প্রে করে দিয়েছে। পরিষ্কার ডকুমেন্টারি দেখা গেছে, আপনাদের আরটিভিতে দেখিয়েছেন। এবং সেই মহিলা কর্মী হঠাৎ আক্রান্ত হয়েছে। এবং তার চেয়ে দুঃখজনক ব্যাপার হলো
যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যে কথাটি বললেন অত্যন্ত মানে বেদনাদায়ক এই কথাটি। উনি বললেন যে পেপার স্প্রেতে মানুষ মরে না। তার অর্থ কি? উনি আরেকটি তার অর্থ কি উনি আমি এই আপনাকে একটু হরতালে ধরে মানুষ দিচ্ছি। মরলে উনি জি, খুশি sorry। হতেন? আমি না, ওই একজন শিক্ষক, আপনি জানেন যে শিক্ষকদের আন্দোলনও চলছে, হ্যাঁ। একজন শিক্ষক মারা গেছেন পটুয়াখালীতে, সে বিষয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা, তার উত্তরে তিনি বলেছেন সে বিষয়ে উনি বলেছেন যে এই পেপার স্প্রেতে মানুষ মরে না এবং এই তথ্যটি সত্য নয়। কিন্তু আহত হয়েছিলেন কিন্তু ওই শিক্ষকদের অবস্থা আজকে জেরুজালেমের নাগরিকদের মতো। ওই শিক্ষকদের অবস্থা ইসরায়েল অধিকৃত জেরুজালেমের নাগরিকদের মতো। কোথাও তারা ঠাঁই পাচ্ছে না, অথচ তারা নোবেল প্রফেশনের লোক এই সোসাইটির। এই গেল একটা দিক। সুতরাং এখানে সরকারের আচরণের যে বৈপরীত্য, এর থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে সরকার তাদের প্রচলিত যে পদ্ধতি এবং যে নিয়ম নীতিমালা এবং তারা যেটা করতে চাচ্ছে খামখেয়ালিপূর্ণভাবে হলেও সেটা কেউ প্রতিবাদ করতে পারবে না। করলে এই সরকার সহিষ্ণুতার লেশমাত্র দেখাবে না, এটা প্রমাণ হয়েছে। আর দ্বিতীয়ত, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারটি এ সর্বশেষ দাম বৃদ্ধির সঙ্গে সম্পূর্ণভাবে বিপরীতমুখী অবস্থানে আছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, গত 15 দিনে বিশ্বের কোথাও জ্বালানি তেলের মূল্য $1 বাড়েনি, $1 বাড়েনি। উনি যে বললেন চোরাচালান হয়ে যায় পার্শ্ববর্তী দেশে। ভালো বলেছেন কথাটি। ভাই, আপনাদের সময় আপনারা কি কারণে না আমাকে বলতে লেট মি ফিনিশ। আমি তো মানে কারোর মধ্যে কারো কথার কারো ইন্টারফেয়ার না করাটাই বোধহয় ভালো। ভারত তো আমাদের মডেল হতে পারে না। তাদের জীবনযাত্রা আমাদের জীবনযাত্রা। এবং ভারতে মূল্য যখন বাড়ানো হয়েছিল সাথে সাথে যে সর্বাত্মক প্রতিবাদ হয়েছে, তারপরে কিন্তু আবার $2 করে কমানো হয়েছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, $2 করে আবার কমানো হয়েছে। এবং যে চোরাচালানের অজুহাতটা দেখা হয়, আপনি আমাকে একটা প্রমাণ দেখান। এই যে বিএসএফ এত লোক মারছে, কই তার মধ্যে তেল জ্বালানি তেল ওই পাশে নিচ্ছে, এজন্য তো কাউকে মারছে না। কিংবা বিজিবি যাদেরকে গ্রেফতার করছে, বিজেপি তো মারতে পারছে না কাউকে, বিএসএফ একতরফা মারছে। বিজেপি যাদেরকে গ্রেফতার করছে তার মধ্যে একটা লোক আজ পর্যন্ত এই সরকারের আমলে জ্বালানি তেল চোরাচালান করছে এই জন্য ধরা পড়েছে। সুতরাং এই যুক্তিটির প্রমাণ কোথায়? এই জায়গাটার মূল যেটা রহস্য সেই জায়গাটায় সেই বিষয়ে মারে। আমাকে আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে আবারও ফিরবো আমরা একটু মোহাম্মদ আরাফাত। না, মোহাম্মদ আরাফাতের কাছে যাবেন, আমি শেষ করে দিচ্ছি। বিষয়টা দাঁড়াচ্ছে যে কুইক রেন্টালের মাধ্যমে আওয়ামী লীগের লালিত পালিত ব্যবসায়ীদেরকে, তাদের ঘরোয়া ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য ফার্নেস অয়েল কম দামে সরবরাহ করা, ভর্তুকি দেওয়া এবং সেই টাকাটা আবার ঘুরিয়ে ফিরিয়ে এনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির মাধ্যমে জনগণের ঘাড়ে চাপিয়ে দেয়া। এই যে প্যারাডক্সের কথা আমি বলেছি, সেই প্যারাডক্সের মধ্যেই কিন্তু আবর্তিত হচ্ছে সরকারের নীতিমালা। এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ কোনো রকমই সহ্য করবে না, কারণ লাভবান হচ্ছে আওয়ামী লীগের এক শ্রেণীর ব্যবসায়ীরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে সামগ্রিক জনগোষ্ঠী। সেইটারও প্রতিবাদ করা যাবে না, এটা তো কোনো নিয়ম নীতির মধ্যে পড়ে না। আচ্ছা, আপনার কাছে আবার ফিরবো। যে মোহাম্মদ আরাফাত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কি এতক্ষণ আলোচনা শুনেছেন? আমি আলোচনা অনেকখানি শুনেছি, শেষের দিকে এসে শুনেছি। আচ্ছা, এখানে অনেকগুলো কথা নিয়ে স্পেশালি এটি নিয়ে বহুবার আলাপ হচ্ছে আসলে বিভিন্ন টক শোতে। আচ্ছা, আরেকটি বিষয় এসছে, সেটি হচ্ছে যে আসলে এখানে আলোচনায় হয়তো বিষয়টি আসেনি, যে একটি পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার আসলে আইএমএফ এর যে ঋণটা পাইপলাইনে আছে সেটি পেতে হলে আসলে জ্বালানি তেলের দামটা বাড়াতে হবে। এটা প্রকাশ্যে স্বীকার করা হচ্ছে না সরকার থেকে। এই বিষয়ে কি আপনি যদি কিছু বলেন? দেখুন, একটা জিনিস আমি বলি আপনাকে, কিছু বেসিক ফান্ডামেন্টালস আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এই যে জ্বালানি তেলের যে দামটা এখন বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে তো বাড়েনি, গভর্নমেন্ট কেন বাড়ালো? কিন্তু আমরা চিন্তা করছি না যে সময় থেকে এটা বিভিন্ন ধাপে বেড়েছিল তখন থেকে বাংলাদেশ গভর্নমেন্ট জ্বালানি তেল বাবদ যে ভর্তুকি দিয়ে অ্যাকুমুলেটেড লস, যেটা সে অ্যাকুমুলেটেড লসটাকে বেয়ার করা ডিফিকাল্ট হয়ে পড়ছে। কাজে যত কুইকার আমরা ভর্তুকি কমিয়ে এনে আমাদের লসগুলোকে কমাতে পারবো, তত বেশি কিন্তু বাংলাদেশ সরকার লস কম করবে এবং আমাদের ইকোনমি কিন্তু স্ট্রঙ্গার হবে। আর একটা ভুল তথ্য দেওয়া হয় যে ভর্তুকি উইথড্র করলে ইনফ্লেশন বাড়বে, মানুষের উপর কষ্ট বাড়বে। দেখুন, ভর্তুকি কিন্তু একটা শর্ট টার্ম টেম্পোরারি মেজার হিসেবে নেওয়া হয়, কিন্তু লং রানে যে ভর্তুকি কিন্তু হেল্প করে না। ইভেনচুয়ালি আপনি যে ভর্তুকি যখন দিচ্ছেন, এই টাকাটা গভর্নমেন্ট কোত্থেকে পাচ্ছে? এটা কিন্তু জনগণেরই টাকা। তার মানে ইকোনমি কিন্তু কস্টটা কেউ না কেউ বেয়ার করছে। হয় যে ইন্ডিভিজুয়াল ওই পার্টিকুলার প্রোডাক্টটা, ডিজেল বা পেট্রোল বা অকটেনটা ব্যবহার করছে, ইদার তিনি ব্যয় করছেন ইন্ডিভিজুয়াল, অথবা গভর্নমেন্ট ব্যয় করছে, যেটা সবার টাকা। তো ইভেনচুয়ালি কিন্তু এই কস্টটা ব্যয় করার মাধ্যমে ইনফ্লেশনারি ইফেক্ট কিন্তু পরে ইন দ্য লং রান, এবং সবাইকে এই কস্টের ভাগিদারি হতে হয়। অন দ্য টপ অফ দি যেটা হয় যে লসের পরিমাণ যদি বেড়ে যায় টু মাচ ভর্তুকির জন্য, গভর্নমেন্ট কিন্তু তখন
ইভেন্চুয়ালি তার ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট মানে একটা সমস্যার মধ্যে পড়ে যায়। তো এইটা কিন্তু মানুষের ভালোর জন্যই এই ইনিশিয়েটিভ গুলো ইভেন্চুয়ালি রংরা নিতে হবে। আসলে আমি নাজমা আপার একটা কথা বলে ওটার সাথে একমত যে আমিও কিন্তু খুশি হতাম যদি এই ভর্তুকি আসলে উইথড্র করতে না হতো, যদি দাম বাড়াতে না হতো, কিন্তু বাস্তবতার সাথে সঙ্গতি রেখে তো ডিসিশন গুলো নিতে হয়। আমরা যদি স্বপ্নিক বা ইউটোপিয়ান ইমাজিনারি কিছু ডিসিশন নেই, এক পেশে চিন্তা করে বা নিতে চাই, যার লং টার্ম ইমপ্লিকেশন চিন্তা না করি, যেটা আরো বেশি ক্ষতির কারণ হতে পারে, মানুষকেই সেই ক্ষতির ভাগিদার হতে হবে, তখন কিন্তু সেগুলো ভালো ডিসিশন। কিন্তু আপনি ইউটোপিয়ার কথা বলছেন, কিন্তু আপনার তো বাস্তবতাটাও বুঝতে হবে যে এখানে প্রতি মাসে আপনার বিদ্যুতের দাম বাড়ছে, আগামী মাসে হয়তো আরেক দফা বাড়তে যাচ্ছে। আমি বাস্তবতার জায়গা থেকে বলেছি, কিন্তু আমি বাস্তবতার জায়গা থেকে বলছি আপনাকে, দাম যে বাড়ছে কারণ এটার কস্টটা বেশি। এখন কস্টটা যখন বেশি তখন আপনি দাম বাড়িয়ে হোক না বাড়িয়ে হোক এই কস্টকে আমাকে আপনাকে বেয়ার করতেই হবে। সরকার ভর্তুকি দিলেও কিন্তু আমি আপনি এই কস্ট বেয়ার করছি, খেয়াল করবেন, এটা কিন্তু আমার আপনারই টাকা। আচ্ছা আচ্ছা, ইকোনমিতে এটা ইমপ্যাক্ট করবে। জি জি, আপনার কাছে আবারও আসবো, আপনার কাছে আবারও। জি, ধন্যবাদ আপনাকে। যে আপনি মনে হয় জি আপনার কাছে আসবো। আমি একটু কয়েকটি বিষয় নিয়ে সংক্ষেপে একটু বলি। প্রথমত হরতাল প্রসঙ্গে আমরা একটু আমি পরে আসছি। জাস্ট দামটা কেন বাড়ছে, যেটা চোরাচালানের কথা বলা হচ্ছে, এক কথায় এটা একেবারেই রাষ্ট্রের দায়িত্ব চোরাচালান ঠেকানো, এবং চোরাচালানের ঘটনা আসলে খুব বেশি এখানে উল্লেখযোগ্য মাত্রায় এখানে ঘটছে বলে সংবাদপত্র কিংবা মিডিয়া সেভাবে কোনো প্রকাশ করেনি। রাষ্ট্র যদি ব্যর্থ হয় তখন রাষ্ট্র চোরাচালানি ঠেকাতে পারছে না, সে কারণে জনগণের ঘাড়ে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বোঝা চাপিয়ে দিবে এবং নানানভাবে এর ফলে যে টোটাল ইকোনমিক একটা মানে বিপর্যয় আসবে সেগুলোর কোনো বিবেচনা করবে, এটা একেবারেই একদম অগ্রহণযোগ্য কথা। দ্বিতীয়ত হচ্ছে ভর্তুকিটা কেন প্রত্যাহার করা হচ্ছে এবং এই ভর্তুকিটা কেন বেড়েছে, এই প্রশ্নটাতে কিন্তু যাওয়া দরকার। সরকার যে ভুল নীতি নিয়েছে এবং লুণ্ঠনের নীতি নিয়েছে কুইক রেন্টালের নামে, টেকসই বিদ্যুৎ ব্যবস্থাপনার দিকে না গিয়ে বিএমআরই করে স্বল্পমেয়াদী আমাদের যে রাষ্ট্রীয় প্ল্যানগুলো নবায়ন করা, মেরামত করা, তারপরে মধ্যমেয়াদে নতুন প্ল্যান্ট স্থাপন, দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানি কিংবা আমাদের গ্যাস ক্ষেত্র আবিষ্কার, এই সমস্ত কিছুর দিকে না গিয়ে তারা খুব সহজ রাস্তায় যে কুইক রেন্টালে গিয়েছে সেটাই এখন আবার তারা নবায়ন করে চলেছে। এটাই প্রায় স্থায়ী ব্যবস্থা, এবং এর ফলে যেটা দেখা দিচ্ছে যে আপনার মানে বিপুল পরিমাণে তেল আমদানি করতে হচ্ছে এবং ভর্তুকির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এখন সরকারের এই যে বিশেষ মানে লুণ্ঠনের নীতি, ভুল নীতি, তার ফলটা কেন জনগণ ভোগ করবে? এবং এর ফলে আজকে ম্যাক্রো ইকোনমিক বিষয় নিয়ে কথা বলছেন কিংবা ভর্তুকি উইথড্র মানে ভর্তুকি শেষ পর্যন্ত কোনো বিষয় দেয় না। পৃথিবীর সব দেশই বিশেষ বিশেষ ক্ষেত্রে ভর্তুকি দেয় এবং ভর্তুকি দিয়ে ফলে এখানে আজকে কৃষি ক্ষেত্রে ভর্তুকিটা মানে কি, এটা একটা বিনিয়োগের বটে। ফলে আপনি কৃষকের আজকে উৎপাদন খরচ নাই, বিঘা প্রতি 2,500 টাকা যেখানে সেচের ইয়ে ছিল, এই জ্বালানি তেলের ডিজেলের দাম বৃদ্ধির ফলে এখন এটা 3,000 থেকে 3,200 টাকা হয়েছে। এখন কৃষক যেখানে 800 টাকা বিঘা মানে ধান খরচ চলে যায়, 400 টাকাও পায় না, তার উপরে আপনি আরো একটা নতুন দফা চাপিয়ে দিলেন। আপনি শ্রমিকের বেতন বাড়াচ্ছেন না, ষড়যন্ত্র বলছেন। আপনি মানে সাধারণ মানুষের আয়ের কোনো ব্যবস্থা নাই। শিক্ষকরা, উনি বলেছেন যে আজকে ইসরায়েলের মতো অবস্থা, কিন্তু এই শিক্ষকরা কিন্তু 15 বছর 12 বছর 10 বছর ধরে বেতন পাচ্ছেন না, অনেক তারা দাবি করছেন, এবং মানে ওনাদের সরকারের আমলেও তারা পান নাই। কারণ তার ফলে দেখা যাচ্ছে দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে। যে দর্শক আপনার নাম পরিচয় দিয়ে আচরণটা খারাপ করা হয়েছে, ভালো আপনারাও আরো খারাপ করেন। আমি একটু শেষ করি, আমার কথাটা একটু শেষ করে নিই। 26,000 ওইটা আরো খারাপ করেন, আমরা বলি যে আপনারা দ্বিগুণ করেন। জাতীয়করণ করা হয়েছে প্রাথমিক শিক্ষক। না, আমি একটু শেষ করি যে এই যে আচরণটা আজকে শিক্ষকদের উপরে করা হচ্ছে, মারা হচ্ছে, তারা তাদের বাঁচার জন্য সংগ্রাম করছেন। যাদের, এটা তো কেবল শিক্ষকদের বেতনের প্রশ্ন না, তাদের অধীনে লক্ষ লক্ষ শিশুরা শিক্ষা নিচ্ছে, তাদের কি ভবিষ্যৎ সরকার বন্ধ, এবং মানে এই যে তাদের জাতীয়করণ করা হাজার হাজার কোটি টাকা এখানে নানানভাবে এখানে মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, অথচ কয়েকশো কোটি টাকা কিংবা কিছু টাকা খরচ করলে আজকে তাদেরকে জাতীয়করণ করা যায়। সরকার তাদের উপর অমানবিক নিষ্ঠুরভাবে হামলা চালাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, আপনি দেখেন পরিস্থিতি কোন জায়গায়। রংপুর বিশ্ববিদ্যালয়ে মানে শিক্ষকের দিকে ব্যাটারি ছুরি মেরে তার অ্যাসিড তার অবস্থা হচ্ছে, মানে পুরো দেশটাতে একটা হামলা নির্যাতন। এবং আজকে যেভাবে আমাদের সিনিয়র নেতৃত্বের উপরে হামলা করা হলো, পিপার স্প্রে মারা হলো, স্বরাষ্ট্রমন্ত্রীর পরিষ্কার নির্দেশ এটা করা হয়েছে, এবং কেন করা হচ্ছে এই প্রশ্নটা আজকে আনা দরকার। এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় নাজমা আপা একটু দেন। বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, বিশ্ববিদ্যালয়ের কোন একটি সংগঠনের নাম দিয়ে অনেকে অনেক কিছু করে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 2 দিন আগে আমি প্রথম আলোতে পড়েছি,
ছাত্র ইউনিয়নের সেক্রেটারি একজন শিক্ষককে অপহরণ করে রুমে আটকে রেখে 5 লাখ টাকা দাবি করেছে, সেটাও তো পেপারে এসেছে। তো এরকম অনেক সংগঠনে অনেক কুলাঙ্গার, আমি আমার ভাষায় বলবো, যে থাকে যারা সংগঠনের বদনাম করে। কিন্তু ছাত্রলীগের নামটা আসলে ঘুরে ফিরে বেশি ছাত্রলীগ এখন যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায়, এবং ছাত্রলীগে যারা প্রকৃত ছাত্র সংগঠনের সাথে যারা জড়িত, তাদের ছাড়াও সরকার দলীয় ছাত্র সংগঠনের সঙ্গে অনেকে চলে আসে, সে তাদেরকে বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় পার্মানেন্ট সরকারি দল, অনুপ্রবেশকারী। তারা এই সকল বিভিন্ন নেতার ছত্রছায়া থেকে তারা অনেক যে অপকর্ম করার কথা না, যেটি করতে তাদেরকে বলা হয় না, তার চেয়ে অনেক বেশি তারা করে দলকে ডুবায়। আপনার একটি বিরতি সময় হয়ে গেছে, আমি আরো আলাল ভাইয়ের কাছে বিরতির পরে আবার আপনার কাছে আসবো। যে দর্শক নিচ্ছে একটি ছোট্ট বিরতি এবং জনগণের অবস্থান নিয়ে। শুরুতে একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি ধানমন্ডি থেকে। জি জি, আমি সরকারি লোকের কাছে আমার প্রশ্ন, যদি হরতাল দেশের জন্য ক্ষতিকরী হয় তাহলে আইন করে ওনারা বন্ধ করছে না কেন এটা? আর পরবর্তী কোশ্চেন হলো যে আজকে শান্তিপূর্ণ একটা হরতাল ছিল, পুলিশ সেখানে কি জন্য বাধার সৃষ্টি করলো? যেমন আমার পুলিশের একটা সাক্ষাৎকার আমরা দেখতে পেয়েছিলাম খবরে, সেখানেও দেখেছি যে পুলিশ নিজে বলছে যে শান্তিপূর্ণভাবে এরা মিছিল করছিল, এতে পুলিশ আজকে পানি। জি দর্শক, আপনার প্রশ্নটি পেয়েছি, আপনার প্রশ্নটি যে নাজমা আপা আপনাকে দিয়ে শুরু করছি, যদি আপনার সরকারে আছেন। আমরা হরতাল বন্ধ করছি না কেন আইন করে? তা আমরা তো হরতাল বন্ধ করার পক্ষে না। আমরা মনে করি হরতাল একটি গণতান্ত্রিক পদ্ধতি। এটি মানে যে কোনো দল তাদের রাজনৈতিক অধিকার বলেন, গণতান্ত্রিক অধিকার বলেন, এটা প্রয়োগ করার জন্য হরতাল করতে পারে, দিতে পারে, কিন্তু সেটি হচ্ছে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হতে হবে সে হরতালগুলি। তা যদি বলেন যে এটা কি অবশ্যই এটা স্বার্থ সংশ্লিষ্ট, আমি বলবো, কিন্তু ওনাদের কথা হচ্ছে যে কেন পিপার স্প্রে যেটা নতুন আমদানি হয়েছে সেটা মারলো, আর কালার আমি দেখছি রঙিন পানি ওটা মেরেছে। তো অ্যাকচুয়ালি হরতাল বলেন, হরতাল আন্দোলন কখনো, যেমন সেদিন একটি টকশোকে একজন বললো যেটা তো কেউ তো একদম বসে বসে হরতাল হয় না, হারমোনিয়াম বাজায় বসেও হরতাল হয় না, হরতালে ভাঙচুরও হয় তাদের ভাষায়, আবার পুলিশের অ্যাকশনও হয়। তো এখন যে পুলিশরা সিনিয়র নেতৃবৃন্দের গায়ে বা চোখে পিপার স্প্রে মেরেছে, আমি মনে করি তারা যদি তাদেরকে চিনে মেরে থাকে তাহলে এটি নিশ্চয়ই নিন্দনীয়। এমনিতে যে আমরা কাঁদানে গ্যাস দেখি, কাঁদানে গ্যাস সেটাই তো যথেষ্ট এটা সর্বকালে সবসময় এটা সব সরকারি মেরে আসছে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও অনেক কাঁদানে গ্যাসের সম্মুখীন হয়েছি, লাঠি পেটার সম্মুখীন হয়েছি, আমাদেরকে পুলিশ ধরে গাড়ির মধ্যে উঠিয়ে বুট দিয়ে মাথার মধ্যে আমাদেরকে মেরেছে, এরকম অনেক ইতিহাস আছে। আমার নামে 17টি মামলা ছিল। আমার সংগঠন যুব মহিলা লীগের মেয়েদের আপনারা দেখেছেন কিভাবে পুলিশ নির্যাতন করেছে। এটা দেখেছি। বিদ্যুতের কথা আলাল ভাই কি বলেছিল, আমি একটু বিদ্যুতের কথা বলে নেই। ওনাদেরকে পিটিয়েছেন, এখন কেন তাহলে নিন্দা করছেন? নিন্দা করছি এই কারণে যে আমরা পিটিয়েছি, আর পিপার স্প্রে যেটা, এটা সারা পৃথিবীতে নিষিদ্ধ, এবং এটা হলো ভয়ঙ্কর জীবজন্তু কিংবা কোনো বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। সেটা মানব জাতির উপরে ব্যবহার হয় কি করে, এই জায়গাটার উপরে কিন্তু নিন্দা, মূলত অমানবিক আচরণ। এটা আমি আবারও বলছি, ভয়ঙ্কর জীবজন্তু এবং বিষাক্ত প্রাণী থেকে আত্মরক্ষার জন্য মানুষ এটা ব্যবহার করে, এবং আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে এটা নিষিদ্ধ। সেই গবেষণাটা চালাচ্ছে বিরুদ্ধবাদী কণ্ঠের উপরে। এর থেকে সরকারের আচরণও প্রকাশ পাচ্ছে, এবং একই সঙ্গে সে আচরণটা কত নিম্নমানের হতে পারে, বর্বর হতে পারে, সেটারও প্রমাণ হচ্ছে। লাঠিপেটা তো হয়েছে, আমরা তো অস্বীকার করছি না, নাজমা আপা যেটা বলেছেন হয়েছে, আমাদের সময়ও এই আমলেও হচ্ছে, কিন্তু ওই পর্যায়ে পর্যন্ত যাওয়া, সেই ডাইভার্সিটিটা, এইটা আসলে নিন্দনীয়। সেই জায়গায় বলছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যেভাবে কথা বলেন তুচ্ছ তাচ্ছিল্য করে এইসব ব্যাপার নিয়ে, শিক্ষকদের বিষয়ে যেভাবে কথা বলেন, সেইটাকে নিন্দা জানিয়েছি। আর অন্য যে প্রসঙ্গ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে একাডেমিক ডিসকাশনের কথা আরাফাত সাহেব বলেছেন, যে লং রানে গিয়ে তো কাউকে না কাউকে ভর্তুকিটা দিতে হয়। হ্যাঁ ঠিকই, সে কাউকে যে ভর্তুকিটা দিতে হয় সেটা সমন্বিত প্রথায় হয়, সমস্ত মানুষের করের মাধ্যমে, আদায়কৃত করের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে যায়, এজন্য কারো খুব একটা গায়ে লাগে না বলেই একটি বিশেষ শ্রেণী গোষ্ঠীর পক্ষে আবার সেইটাকে ড্রেনেজ করতে সুবিধা হয়। যদি তাই না হয়ে থাকে তাহলে কুইক রেন্টাল মানেটা কি? ফর কুইক সলিউশন। 2009 থেকে 2014 পর্যন্ত বা 13 পর্যন্ত তো সেটা চলার কোনো যৌক্তিকতা নাই। কারণ হচ্ছে যে
এই কুইক সিস্টেমে সেটা করা উচিত। এই যে প্রচন্ড ঠান্ডার মধ্যে গত কয়েকদিন এবং এখনো আপনি দেখেন কতবার লোডশেডিং হয়, নাজমা আপা বলুক তার বাসায় কতবার লোডশেডিং হয়, তাহলে উন্নতিটা কি হয়েছে? একটু আমাকে সময় কিন্তু দিন। ভর্তুকি তো আমরা ক্রমান্বয়ে দিচ্ছি এবং সেই ভর্তুকিটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই কিন্তু যাচ্ছে, ওই ঘুরে ফিরে সেই সামিট গ্রুপ কিংবা অন্য কোনো আওয়ামী মনা প্রতিষ্ঠানের ব্যবসায়ী যারা তাদের কাছে। এবং শুধু তাই নয়, সে ফার্নেস অয়েল সরবরাহ করতে হবে, সেইখানে একটা ভর্তুকি, আবার যদি দিতে বিলম্ব হয় সেই জায়গাটা আর একটা ক্ষতিপূরণ। এগুলোকে পুষিয়ে নিয়ে সাধারণ মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে এটা করা হচ্ছে, কিন্তু সার্ভিসটা তো আমরা সেভাবে পাচ্ছি না। এ প্রচন্ড ঠান্ডার মধ্যে 3-4বার লোডশেডিং হলে অবস্থাটার যে উন্নতি হয়েছে সেটা খুবই সামান্য। হয়নি আমি এমন কথা বলবো না, কিন্তু এটা এত সামান্য, সে তুলনায় আমাদেরকে পে করতে হচ্ছে অনেক অনেক বেশি। আর ভর্তুকি পৃথিবীর সব দেশে সব রাষ্ট্রে স্বীকৃত। আমেরিকার মতো দেশে হেলথ সেক্টরে ভর্তুকি দেওয়া হচ্ছে, ইউকের মতো দেশে সোশ্যাল ওয়েলফেয়ারে ভর্তুকি দেওয়া হচ্ছে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ওয়েলফেয়ার স্টেট যতগুলো আছে সব জায়গায় হচ্ছে, সমাজতান্ত্রিক দেশে তো হচ্ছেই। সুতরাং ভর্তুকি ছাড়া কোনো সরকার চলতে পারে না। এই যে বলছে ভর্তুকি কতকাল দেব, কেন দেব, ভর্তুকি প্রত্যেক সরকারই দেয় এবং দিতেও হবে। কিন্তু এই যে ভর্তুকির কথা, গতকালকে জেনারেল সুবেদ আলী ভুইয়া সাহেব, বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সভাপতি, উনি আমার সঙ্গে আরেকটি টক শোতে হিসাবটা দিয়েছেন যে এই যে সর্বশেষ মূল্যবৃদ্ধি হয়েছে এতে 2,500 কোটি টাকা সরকারের সাশ্রয় হবে। তা আমি বললাম যে 2,500 কোটি টাকা যদি সরকারের সাশ্রয় হয়, এক হলমার্কে যে দুর্নীতি হয়েছে কিংবা শেয়ার মার্কেটে যে লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে, এই দুটো চোরকে ধরে তাদের কাছ থেকে টাকাটা আদায় করেন না, আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন, তাহলেই তো এই ভর্তুকিটার জনগণের ঘাড়ে চাপানো লাগে। আমি একটা ছোট্ট রূপক উদাহরণ দিলাম আমি, যে এর মাধ্যমে তো ভর্তুকিটা কমানো যায় না করে গুড ম্যানেজারিয়াল সিস্টেমের অভাব, সিস্টেম লস যেটা হচ্ছে বিদ্যুৎ সেক্টরে, সেটাকে যতবারই আসলে বাড়ানো হচ্ছে বারবার একই কথা ঘুরে ফিরে আসছে, আসলে লস গুলো কমালেই কিন্তু আমাদের ভর্তুকি মানে বাড়ানোর প্রয়োজন পড়ে না। যেটা হচ্ছে লুণ্ঠন, যেটাকে বলছেন জুনায়েদ সাকি, যেটাকে লুণ্ঠন বলছেন, তাই যদি ভদ্র ভাষায় বলি পিলফারের যেটা হচ্ছে, এটাকে যদি বন্ধ করা যায় কিংবা কমানোও যায়, তাহলে কিন্তু ভর্তুকির এই করের বোঝাটা মানুষের উপরে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আসলে কোন সরকার সেটা করে না। আপনার কাছে আসবো আবার, দেখি মোহাম্মদ আরাফাত কি বলেন, যেহেতু কুইক রেন্টালের কথাগুলো এসছে। আমাকে 3টা মিনিট একটু সময় দিবেন, আমি 3টা বিষয় পিক করেছি আলোচনা থেকে, প্রত্যেকটি বিষয় আবার একটু ছোট্ট বক্তব্য আছে, আমি লিসেনার হয়ে যাব। আলাল ভাইয়ের বক্তব্য শুনছিলাম। আলাল ভাই আমার প্রিয় মানুষ, তাকে আমি পছন্দ করি। অনুষ্ঠানের নামও তো প্রিয় প্রাঙ্গণ। জি, আপনি প্রসঙ্গে আসুন। আলাল ভাই, আমি আপনাকে একটা তথ্য দেই। আপনি ভর্তুকির যে ব্যাপারটি বললেন, আসলে একাডেমিকলি দেখলে এটা যথার্থতা নেই বলতে হবে আমাকে। রাদার আপনার এই স্ট্যান্ডের বিপক্ষে বিএনপির অবস্থান ছিল তার আপনারা যখন ক্ষমতায় ছিলেন। ছোট্ট একটি উদাহরণ দেই, লাস্ট টার্মে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখন পেট্রোলের ইনিশিয়াল প্রাইস ছিল 23 টাকা এবং তারা যখন ছেড়ে যায় দাম বাড়িয়ে 56 টাকায় রেখে যায়, তারা 144% বাড়িয়েছিল। এবং ডিজেলের প্রাইস ছিল বিএনপি যখন ক্ষমতায় এসেছিল তখন 15.50 এবং যখন তারা ছেড়ে যায় তখন তারা 33 টাকা রেখে গিয়েছিল, 113% দাম বাড়িয়েছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু আপনি যদি হিসেবটি নেন স্পেসিফিক্যালি, পেট্রোলের দাম 30% বাড়িয়েছে এবং ডিজেলের দাম 55% বাড়িয়েছে কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুটো গভর্নমেন্টই, কারণ বাড়াতে হয়েছে বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে। এবং আমি বলবো যেখানে বিএনপি 144% এবং 113% বাড়িয়েছে, সেখানে আওয়ামী লীগ গভর্নমেন্ট রাজা 30% এবং 55% বাড়িয়েছে। এখন জুনায়েদ সাকি ভাইরা ক্ষমতায় থাকলে হয়তো কোন ইউটোপিয়ান সিস্টেমের মধ্যে কোনো দামই বাড়াতেন না, কিভাবে চলতো ম্যানেজমেন্ট বা ইকোনমিক্স এর কোনো থিওরি আমাকে এই উত্তর দেয় না। ওনাদের সাথে আরো ফার্দার আলাপ করতে হবে বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে। দ্বিতীয় জিনিস আমি বলতে চাই, সাকি ভাই কি জিনিস বলেছেন যে এই যে পেট্রোলের বা ডিজেলের যে দামের যে তারতম্য ভারত এবং বাংলাদেশের, উনি বলছেন যেটি, ওনাকে আমি বিনয়ের সাথে বলতে চাই, উনি বলছেন যে গভর্নমেন্ট এই স্মাগলিং বন্ধ করতে পারে না, এই অযোগ্য সরকার বা হোয়াট এভার ইট ইজ, সেটার বোঝা দাম বাড়িয়ে জনগণের উপর চাপানো হচ্ছে। আমি বিনয়ের সাথে আপনাকে বলতে চাই, প্রত্যেকটি গভর্নমেন্ট পৃথিবীর প্রত্যেকটি দেশে দু ধরনের রেগুলেশন জনগণের উপর অ্যাপ্লাই করে, একটি ডিরেক্ট, একটি ইনডিরেক্ট। এইটি ইনডিরেক্ট একটি রেগুলেশন। বাংলাদেশের মতো তৃতীয় বেশি একটি দেশ, ভারত বাংলাদেশের যে বর্ডার, সেটি যে কোনো দুটি দেশের মধ্যে দীর্ঘতম ইন দ্য ওয়ার্ল্ড। বর্ডারের প্রত্যেকটি ইঞ্চি তদারকি করা, তার পেছনের ম্যানেজমেন্টের যে ব্যয় সেটা বহন করা, বাস্তবতার জায়গায় এসে আমাদের এই কথাগুলি বলতে হবে, চিন্তা করতে হবে। এবং আপনি রাতারাতি এই বর্ডারকে আপনি ফুল প্রুফ করতে পারবেন না।
আপনি বাস্তবতা জায়গায় ইম্পসিবল যে আপনি আপনার বিডিআর বিজিবি বা হোয়াট এভার পুলিশ দিয়ে আপনি ফুল প্রুফ করবেন ডিজেল। আচ্ছা, আপনার 3 নম্বর পয়েন্টে আসুন, আপনি কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। এই ইনডিরেক্ট রেগুলেশন ইম্পোজ করেন তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, তৃতীয় জিনিসটি বলতে চাই, কুইক রেন্টালের সাথে লুণ্ঠন এবং এগুলো করে গোটা বাংলাদেশ জুড়ে যে মিথ্যাচারের একটি প্রোপাগান্ডা শুরু হয়েছে, দুঃখজনক হলো মানে এই কুইক রেন্টাল বিষয়টি মেজরিটি অফ দ্য পিপল বোঝেনি না। আনফরচুনেটলি বাংলাদেশে বিদ্যুতের দাম কুইক রেন্টালের সাথে কোনো সম্পর্ক নাই। বাংলাদেশে বিদ্যুতের দামের বৃদ্ধির কুইক রেন্টালের সাথে কোনো সম্পর্ক না। আমি একাধিকবার এই কথাটি বলেছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র আমাদের তেলের উপর ডিপেন্ডেন্স বেড়েছে বলে। আপনারা কি জানেন যে অনেকগুলো কুইক রেন্টাল প্রজেক্ট আছে যেগুলো গ্যাস ভিত্তিক এবং যেগুলোর বিদ্যুতের মূল্য অনেক কম, আবার অনেকগুলো সরকারি বিদ্যুৎ প্রকল্প আছে যেগুলো তেল ভিত্তিক বা বিদ্যুতের মূল্য উচ্চ। কারণ কুইক রেন্টালের সাথে কোনো সম্পর্কই নাই। কিন্তু আপনি বলতে পারেন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে গেলাম কেন? এইটার সোজা সাপটা উত্তর হচ্ছে যে আমরা সবসময় গ্যাসের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম। 90% বিদ্যুৎ প্রডিউস করতাম গ্যাস থেকে। আজকে আমাদের বিদ্যুতের যে চাহিদাটা যেভাবে বেড়ে গেল, আপনি চিন্তা করেন 2009 সালে 3200 মেগাওয়াট রিয়েল প্রোডাকশন ছিল, আজকে 6500। 4 বছরের মধ্যে 6500 মেগাওয়াট বিদ্যুৎ প্রডিউস হলো। এই পরিমাণ গ্যাস তো আপনার নাই, কাজে আপনার বাধ্য হয়ে আমাদের তেলে যেতে হয়েছে। যদি তেলে যাওয়ার ফলে আমাদের অনেক ভর্তুকি দিতে হয়েছে, ইকোনমি সাফার করছে, আই এগ্রি। বাট আমরা কেউ এইটা বোঝার চেষ্টা করছি না, আমরা যদি না করতাম তাহলে ইকোনমি আরো শতগুণে সাফার করতো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমরা 3টা পয়েন্টে আসলে পেয়েছি, আপনার 3টা পয়েন্টে আমরা পেয়েছি। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় যাব, অবশ্যই যাব, তবে আমাদের এখানে থাকবো। ডাটাবেস তবে আমাদের একটি নিউজ হেডলাইন্স আছে, সেটা আমরা এসেছে অনেকগুলো প্রসঙ্গ আছে, আমি হেডলাইনে কয়েকটা কথা বলি। প্রথমত, বাস্তবতা কিন্তু কে কোন অবস্থান থেকে বাস্তবতাকে দেখছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। একই বাস্তবতাকে আপনি বিভিন্নভাবে রিড করতে পারেন, এবং আমরা দেখতে পাচ্ছি আরাফাত ভাই বাস্তবতার যে রিডিং আমাদের সামনে হাজির করছেন, এটা তিনি তার বর্তমান সরকারের যে এই যে নানান রকম নীতি সেটাকে ডিফেন্ড করার জন্য তিনি একটা বাস্তবতা দিচ্ছেন। সেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আপনার কাছে আমরা এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বাস্তবতা মিডিয়েটেড হয় এবং প্রত্যেকের যার যার শ্রেণী এবং অন্যান্য অবস্থান, ক্ষমতার অবস্থানের সাথে বাস্তবতার সম্পর্ক আছে। দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে ভর্তুকি। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে জনগণের ভর্তুকি কমিয়ে ভর্তুকি দেওয়া হচ্ছে বিভিন্ন কোম্পানিকে। ভর্তুকি কিন্তু কমানো হচ্ছে তা না, কিন্তু ভর্তুকি জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে বিভিন্ন কোম্পানিকে দেওয়া হচ্ছে। আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু সময় নেই। আপনি জানেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ব্যাপারটা আইএমএফ এর শর্ত, মানে বার্কের মেম্বার খুব পরিষ্কার করে বারবার বলেছেন যে আইএমএফ এর শর্তের কারণে আজকে এই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তাহলে $1 বিলিয়ন ঋণ 3 বছরে পাওয়া যাবে, সুদে নিতে হবে, সেটার জন্য আমাদের এখানে বছর মানে প্রতি মাসে $1 বিলিয়ন বেশি রেমিটেন্স আসে। আচ্ছা, আমি বিস্তারিত তথ্যে যাচ্ছি না। আমরা কুইক রেন্টাল কেন তেল ভিত্তিকে যেতে হলো? এই সরকারের শুরুতেই বিবিআনাতে 900 মেগাওয়াটের দুটো বিদ্যুৎ প্ল্যান্ট, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টের জন্য ওয়ার্ল্ড ব্যাংক, এমনকি ওয়ার্ল্ড ব্যাংক এটাতে গ্যারান্টি মানে দেওয়ার কথা ছিল। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক ব্যাক আউট করেছে। $140 মিলিয়ন বাংলাদেশের নেই, সরকারের নেই। বিদ্যুৎ যদি প্রায়োরিটি হয় এবং আপনি যদি সমস্ত কিছু এটার জন্য প্রাইমারি উপাদান হয়, তাহলে আপনাকে তো সরকারের প্রধান জায়গায় এটা গুরুত্ব দিতে হবে। তাহলে সেইটা না গিয়ে কত মেগাওয়াট, উনি 6500 মেগাওয়াটের কথা বলছেন। দেখুন, পিডিবি এখনো পর্যন্ত তার নিজস্ব প্ল্যানগুলোতে বেশি উৎপাদন করছে। কুইক রেন্টাল খুব বেশি উৎপাদন দিতে পারছে না, 2100 মেগাওয়াট, তার মধ্যে 1000 উৎপাদন হয় না। এখন তার ফলে যেটা হচ্ছে, এই তেল কিনতে গিয়ে আপনার বাড়তি ইয়েটা আসছে। এখন এই যে লুণ্ঠনের যে নীতি, অঙ্ক বিভিন্ন রকম মানে এখানে যাবে, অঙ্কর জায়গাতে আমরা অঙ্ক আপনি যেগুলো দিচ্ছেন সেগুলো কোনো স্ট্যাটিস্টিক্স নেই। এবং এই জায়গা থেকে আমরা যে জায়গায় যেতে চাই সেটা হচ্ছে যে আজকে সরকারের এই যে লুণ্ঠনের পথ পরিষ্কার করার চেষ্টা, সে কারণে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এরকম মানে তার সমস্ত বাহিনী দিয়ে আমাদের যে কোনো প্রতিরোধকে দমন করতে যাচ্ছেন। এটা থেকে প্রমাণিত হচ্ছে সরকার জনসমর্থন হারিয়ে এখন পুলিশের উপর নির্ভর করে ক্ষমতা টিকিয়ে রাখতে চাচ্ছে। এভাবে ক্ষমতা থাকবে না। এবং আমরা যেটা হরতাল সম্পর্কে বলছি, কুইক রেন্টাল সম্পর্কে বলছি, বিএনপি আজকে কুইক রেন্টালের বিরোধিতা করছে, কিন্তু বিএনপি 2006 সালে কিন্তু কুইক রেন্টালের পদ্ধতি গ্রহণ করেছিল এবং পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার এটা এগিয়ে নিয়ে গেছে। মহাজোট সরকার এখন এটাকে স্থায়ী রূপ দেওয়ার জায়গায় চলে যাচ্ছে। এইটা নীতিগতভাবে কিন্তু আমাদের এখানে সরকারগুলো এইটা ওই যে বারবার আরাফাত সাহেব বলছেন তো একাডেমিক। আমার মনে হয় আমি ওনার সঙ্গে আমার অত্যন্ত একজন প্রিয় ব্যক্তিত্ব। যেখানেই যে আলোচনা অনুষ্ঠানে বসি, আমার কেন যেন মনে হয় উনি বোধহয় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন অলিখিত উপদেষ্টা।
কারণ যে সমস্ত উনি হয়তো আসলে উপদেষ্টা হবে কেন, একাডেমিক কথা বললে অলিখিত উপদেষ্টা হবে। আচ্ছা, আমাদের সময় আস্তে আস্তে কমে আসছে, আপনি যে সমস্ত তথ্যগুলো উনি দেন এটার মানে কিছু অংশ ঠিক নয় আর কিছু অংশ অসত্য। আলাল ভাই, আমি জানতে চাইবো কোনগুলো। পুরো বাংলাদেশের সঙ্গে ভারতের পুরো বর্ডার এলাকাটা কাঁটাতার দিয়ে বেষ্টিত। উনি যে বাস্তবতার কথা বলেন সে বাস্তবতার অমিলটা এইখানে। এই শীতকালেও আমরা প্রচন্ড রকম লোডশেডিং এর মধ্যে আছি, এটা হচ্ছে বাস্তবতা। এবং যে কথাটি উনি বলেছেন যে 130% দাম বেড়েছে, গতকালকে সুবেদ আলী ভূঁইয়া সাহেব নিজে বলেছেন যে 43 টাকা থেকে 21 টাকা না কত টাকা বেড়ে ডিজেলের মূল্য এত হয়েছে, পেট্রোলের মূল্য এত হয়েছে। অর্থাৎ গড়ে সর্বশেষ বৃদ্ধি মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন চারটায় মিলিয়ে বেড়েছে 21 থেকে 27 টাকা। কত পার্সেন্টেজ দাঁড়ায় আপনি তাহলে একবার চিন্তা করেন। বিএনপি করেছে 5 বছরে, ওনাদের তো এখনো 1 বছর বাকি আছে। আর বিএনপি যদি খারাপ করে থাকে, দিনবদলের প্রতিশ্রুতি দিয়ে আশার ফুলঝুরি দিয়ে আপনারা এসেছিলেন, সেই জায়গাটা আপনারা ফেল করেছেন, এটা স্বীকার করতে অসুবিধা কোথায়? এবং কুইক রেন্টালের মধ্যে যদি বড় রকমের মানে কোটারি লুটপাটের ব্যবস্থা নাই থাকতো তাহলে আগাম ইনডেমনিটি কেন দেওয়া হলো? আচ্ছা, ঠিক আছে, ইনডেমনিটির প্রশ্নটা কেন আসবে অর্থনৈতিক খাতে? আস্তে শেষের দিকে যেতে হবে। এবং আমরা দেশের যে অবস্থা দেখেছি, আমরা যে 4523 মেগাওয়াট বিদ্যুৎ জননেত্রী শেখ হাসিনার 1997 সালে যখন ক্ষমতায় ছিলেন এবং লাস্টে 2001-এ যখন উনি ক্ষমতা ছেড়ে আসেন তখন রেখে এসেছিলেন। আপনারা 4 দলীয় জোট সরকার 2001 থেকে 6 পর্যন্ত সেই বিদ্যুৎকে 1000 মেগাওয়াট কমালেন, বাড়াতে তো পারলেন না। তো 1000 একটা দেশে ডেভেলপমেন্ট হবে কি দিয়ে? বিদ্যুৎ উৎপাদনের মধ্যে দিয়ে না, বিদ্যুৎ কমিয়ে। গ্যাস উত্তোলন করতে পারেননি। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু ছাড়া আপনারা কোন সরকার যারা ছিল কেউ কোনোদিন একটা রিগ ক্রয় করেনি। আপনারা গ্যাস উত্তোলনের জন্য রিগ প্রয়োজন হয়, রিগগুলি ক্রয় করতে হলে আসতে সময় লাগে। আপনারা জরুরি ভিত্তিতে দেশের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে, বিনিয়োগের কথা বিবেচনা করে, দেশের মানুষ, দেশের সমস্ত পরিবার যাতে অন্ধকারে নিমজ্জিত না হয় সেই কথা বিবেচনা করে খরচ একটু বেশি হলেও কুইক রেন্টালের পদ্ধতি আমাদের সরকার প্রাথমিক পর্যায়ে নিয়েছে। আপনি যার কারণে বাংলাদেশে বর্তমান সরকার অতিরিক্ত 6500 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করতে সম্ভব হয়েছে। আপনারা 1750 ঘনফুট গ্যাস রেখে এসেছিলেন, আমরা সেটা এখন 2250 ঘনফুট করেছি। তা আমরা তো সবকিছু আমরা করছি, আমরা দেশটা অগ্রগতির জন্য যা যা করার করছি। এখন ভবিষ্যতে আমরা গ্যাস ভিত্তিক করতে চাই, কয়লা ভিত্তিক করতে চাই। 4 বছর ধরে গ্যাস সংযোগ বন্ধ কেন? কয়লা উত্তোলন করা যাবে না। আপনারা কয়লা উত্তোলন করতে দিবেন না, দেশের কয়লা দেশেই থাকবে, উত্তোলন করতে দিবেন না। না, আমি বলি কয়লা উৎপাদন করতে দিবেন না। আপনারা বাম মোর্চা যারা আছেন, কয়লা দেশে থাকবে, তাহলে তো রাজপথে দাঁড়াতে দেন না। সুতরাং কয়লাতে বাধা দিলে তো গঠন করুন, 7 বছর পার হয়ে গেল, অনেক সুন্দর করে কথা বলেন, কিন্তু দেশ চালানো যারা পরিচালনা করে, দেশ পরিচালনা করা অনেক বেশি কঠিন। আমাদের শেষের দিকে যেতে হবে। আর উনি আলালভাই দুর্নীতির কথা বলেছেন, হলমার্ক ডেস্টিনির কথা বলেছেন। হলমার্ক ডেস্টিনি কোনো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রতিষ্ঠান না, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এটা করেনি। হলমার্ক ডেস্টিনি সে বিএনপির আমল থেকে শুরু হয়েছে। তারা বলেছেন যে ওই টাকাগুলো উদ্ধার করলে অনেক উদ্ধার করছে তো বর্তমান সরকার, তাদেরকে গ্রেফতার করেছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, তাদের রিমান্ডে নিয়েছে, তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই ব্যবস্থা নিয়েছে। তাদের সম্পত্তি ক্রয় করা হয়েছে যত পদ্ধতিতে, যত বাংলাদেশের যে সন্ত্রাসী, যে দুর্নীতিবাজ বা দুর্নীতিবাজ বলবো না, যারা দুর্নীতি করেছে বলে কথিত আছে, মিডিয়া যাদের নাম প্রকাশ করছে, তাদেরকে বর্তমান সরকার বিচারের সম্মুখীন করছে। কিন্তু অতীতের কোন সরকার কোন আপনি জানেন এই বিশ্ব ব্যাংক 6টি প্রকল্পে তাদের ঋণ প্রত্যাহার করেছিল বিএনপির আমলে। আচ্ছা, আমরা ব্লেম গেমে না যাই। যে মোহাম্মদ আরাফাত, আপনি 30 সেকেন্ডে যদি কিছু বলেন, শেষ করতে হবে আমাদেরকে। একটি হচ্ছে যে একজন মানুষের বিভিন্ন পরিচয় থাকতে পারে, একাডেমিশিয়ান হতে পারেন, এমপি হতে পারেন, পলিটিক্যাল পার্টি মেম্বার হতে পারেন, বা কোনো নেতা নেত্রী উপদেষ্টা হতে পারেন, কিন্তু তারপরেও আলোচনা কিন্তু একাডেমিকলি করা যেতে পারে। আমি আলাল ভাই যদি মিসআন্ডারস্টুড হতে চাই না, আপনাকে একটু বলতে চাই বিনয়ের সাথে আবার, ডিসকাশনটা একাডেমিক ডিসকাশন আর রেটরিক্স নির্ভর ডিসকাশনের ডিফারেন্সটা হচ্ছে, মানে রেটরিক্স হয় কি মানুষ বিভ্রান্ত হয়। আমরা তত কথা না যাই, আমরা একটু বাস্তবতা এবং শেষের দিকে আমরা মানুষ কি পাচ্ছে সেই আলোচনাটা বাস্তবতার মধ্যে থাকে, আমি সেই জায়গা থেকে বলছি। যেমন আপনাকে স্পেসিফিকলি বলি, কিছু তথ্যের এখানে বিভ্রাট ঘটেছে। কুইক রেন্টালে আমাদের শেষ করতে হবে। আমরা মেগাওয়াটের মধ্যে 1000 মাত্র সচল আছে। আমি
চ্যালেঞ্জ করতে চাই সাকিব ভাইকে যে এটি সঠিক ইনফরমেশন ইনফরমেশন আমি একটু বলতে চাই যে আপনি বলেছেন যে পুরো বর্ডারটি কাঁটা তারে বেড়া দিয়ে ঢাকা, এটিও সঠিক ইনফরমেশন নয়। আমরা দুজনের চেক করে দেখবো। বঙ্গোপসাগর বাদ দিয়ে না, যে ল্যান্ড বর্ডারের কথা আমি বলেছি। আমি 30 সেকেন্ডে যে জিনিসটা একটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে আসলে এই যে মানে IMF এর শর্ত মেনে যে জ্বালানির দাম, তেলের দাম বাড়ানো হলো, এটাকে একটু আড়াল করার জন্য এখন চোরাচালানির বিষয়টাকে আসলে সামনে আনা হচ্ছে। আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই ডিজেল চোরাচালানি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ডিজেল আমাদের কি কি কাজে ব্যবহৃত হচ্ছে এবং সেটার ফলে আমাদের টোটাল অর্থনীতির বিভিন্ন খাত কি ধরনের সমস্যার মধ্যে পড়বে। আপনি জানেন যে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কথা বাদ দিলাম, নিম্ন আয়ের মানুষের বেতন নিয়ে আমাদের এই সরকার চিন্তা করছে না, সেটা আমরা বাদ দিলাম। ব্যবসায়ী সংগঠনরা কেন বিরোধিতা করছেন? BCCI, BKMA, BGMA তারা যে তাদের গলা ফাটিয়ে ফেললেন যে এটার ফলে তারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা অক্ষম হয়ে পড়বেন, এইগুলো বিষয় কিন্তু বিবেচনার মধ্যে রাখা দরকার। হ্যাঁ, আন্তর্জাতিক বাজারে যদি অত্যন্ত দাম বেড়ে যায় তাহলে সেটার একটা অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। কিন্তু এখানে যেটা জরুরি প্রশ্ন যে আমরা দেখছি যে ডিজেলের কিংবা এই যে জ্বালানি তেলের এটা একটা বিশেষ ভুল নীতির কারণে এই ব্যয়টা আমাদের বাড়ছে, ফলে সেটার দায় কেন আমরা জনগণ নিবে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একেবারে আমরা শেষ সময় দাঁড়িয়ে আলাল ভাই একেবারে শেষ করতে পারবো। আমি একেবারে শেষ করে কম কথাই বলবো যে একাডেমিক ডিসকাশন, যেটা আরাফাত ভাই বলছেন, একাডেমিক ডিসকাশনটা ঠিক আছে, একাডেমিক ডিসকাশন হবে, বাট হোয়াট ইজ দ্য রিয়েলিটি? মানুষ কি পাচ্ছে? মানুষের জন্য যদি রাষ্ট্র হয়, মানুষের সেবায় যদি সরকার হয়, মানুষ কি পাচ্ছে সেটা তো বলতে হবে। কম্পারিজন তো সেইখানে নিয়ে আসতে হবে। প্রাপ্যতার চেয়ে ক্রয় মূল্য যদি অনেক বেশি হয়, যেটুকু পাচ্ছি তার জন্য যদি অনেক বেশি চড়া মূল্য দিতে হয়, তারপরে কথা বলতে গিয়ে আবার পিটুনি খেতে হয়, সেটা সরকারের কোনো ভালো কাজ হতে পারে আমি মনে করি। আমরা কেউই সেটা কামনা করি না। আজকে আমাদেরকে শেষ করতে হচ্ছে, আরো অনেক হয়তো আলোচনা ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ এত রাত আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা